হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা গ্যালভানিক সেল কমপ্লিট করেছিলাম। আজকে আমরা শুরু করব কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বা ইলেকট্রোলাইটিক সলিউশনের আমাদের দুটো পার্ট এখানে পড়তে হবে। একটা হচ্ছে এই কন্ডাক্টেন্স, আর এরপরে আমরা পড়ব ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। এখন কন্ডাক্টেন্স মানেই হচ্ছে কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা। ইলেকট্রোলাইটিক সলিউশনগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে আমরা জানি, নিশ্চয়ই তোমরা ক্লাস 10-এও পড়েছো, বা আমরা খানিকটা মানে অ্যাটলিস্ট কাকে বলে সেগুলো আমরা পড়েছিলাম আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ক্লাস 11-এ। তো যাই হোক, আমরা লিখি যে সাবস্ট্যান্সেস হুইচ কন্ডাক্ট ইলেকট্রিসিটি in aqueous solution or in molten state মানে গলিত অবস্থায় are called electrolytes। তাই তো, ইলেকট্রোলাইট কাদের বলবো? যারা মল্টেন স্টেটে মানে গলিত অবস্থায় অথবা কোনো অ্যাকুয়াস সলিউশনে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এবার শুরুতে আমরা কি করব, মেটালিক কন্ডাক্টরের সঙ্গে অর্থাৎ ধাতব পরিবাহীর সঙ্গে এই ইলেকট্রোলাইটিক সলিউশন এদের কিছু ডিফারেন্স আমাদের পড়ে নিতে হবে। তার আগে আমরা এটা বলে নিই যে এই যে ইলেকট্রোলাইটসটা অ্যাকচুয়ালি দু রকমের হয়, নিশ্চয়ই জানো তোমরা। এটা ফার্স্ট পয়েন্ট। আর আমরা সেকেন্ড পয়েন্ট, ইলেকট্রোলাইটস দু রকমের। একটাকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইটস, আমরা বাংলায় বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কাদের বলবো? এরা আয়োনাইজেস কমপ্লিটলি ইন সলিউশন। ঠিক আছে, এদের ক্ষেত্রে আলফা =1 হয়। আলফাটা কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এরা সলিউশনে 100% ডিসোসিয়েটেড থাকে, অর্থাৎ এদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে 100%, অর্থাৎ এদের ডিসোসিয়েশন কমপ্লিট। অ্যান্ড প্রডিউসেস হিউজ নাম্বার অফ আয়নস, এবং প্রচুর পরিমাণে আয়ন তৈরি করে। ন্যাচারালি যদি কেউ কমপ্লিটলি ডিসোসিয়েট করে তাহলে অনেক আয়ন তৈরি হবে। আর দু নম্বর হচ্ছে উইক ইলেকট্রোলাইটস। এগুলো কারা? এরা হচ্ছে পার্শিয়ালি আয়োনাইজ করে, আয়োনাইজেস পার্শিয়ালি ইন সলিউশন অ্যান্ড প্রডিউসেস লেস নাম্বার অফ আয়নস। অনেক কম পরিমাণে আয়ন তৈরি করে, কারণ এদের ডিসোসিয়েশন বা আয়োনাইজেশনটাই খুবই সামান্য পরিমাণে হয়। 100টা মলিকিউল যদি আমি ডিজলভ করি জলের মধ্যে, মানে অ্যাকুয়াস সলিউশন যদি বানাই, তাহলে দেখা যায় যে 100টার মধ্যে 5-10টা ম্যাক্সিমাম তারা হচ্ছে ডিসোসিয়েট করলো, বা বাদবাকিগুলো আনডিসোসিয়েটেডই থেকে যায়। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটের ডেফিনিশন এবং তাদের টাইপস। মেটালিক কন্ডাক্টর, আর এদিকে আমরা লিখছি ইলেকট্রোলাইটিক সলিউশন বা ইলেকট্রোলাইট, যা বলো না কেন। তাহলে এখানে হচ্ছে ইলেকট্রন ফ্লোজ টু প্রডিউস ইলেকট্রিসিটি। মেটালিক কন্ডাক্টরগুলো ইলেকট্রিসিটি জেনারেট করে কিভাবে? ওদের মধ্যে থেকে ইলেকট্রনের ফ্লো হয়, ইলেকট্রন ফ্লো এর জন্য। আর এখানে কি হয়? এখানে আয়নস ফ্লো করে, আয়নস ফ্লো টু প্রডিউস ইলেকট্রিসিটি। ঠিক আছে। দু নম্বর হচ্ছে এখানে no decomposition
of substances take place. অর্থাৎ মেটালিক কন্ডাক্টর যখন ইলেকট্রিসিটি প্রডিউস করে তখন যে সাবস্টেন্সটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করছে সেই সাবস্টেন্সটার কোনো ডিকম্পোজিশন মানে বিয়োজন ঘটে না। কিন্তু ইলেকট্রোলাইসিস যখন হয় আমরা জানি যে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের সময় ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, সঙ্গে সঙ্গে তারা নতুন কোনো সাবস্টেন্স তৈরি করে বাই ডিকম্পোজিশন, কেমিক্যাল ডিকম্পোজিশন। ঠিক আছে, এখানে আমরা লিখব যে কেমিক্যাল ডিকম্পোজিশন অফ সাবস্টেন্সেস, সাবস্টেন্স মানে কি ইলেকট্রোলাইটই হবে আর কি, সাবস্টেন্স মানে এখানে ইলেকট্রোলাইট occurs and new substances produce, নতুন সাবস্টেন্স তৈরি হয়। ঠিক আছে, থার্ড পয়েন্ট হচ্ছে মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলে এদের কন্ডাক্টিভিটি কমে যায়। তাহলে when temperature increases কন্ডাক্টেন্স লিখি আপাতত, কন্ডাক্টেন্সটা কন্ডাক্টেন্স ডিক্রিজ করে, কমে যায় নিচের দিকে, ওই জন্য অ্যারো দিলাম। আর এদের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে কন্ডাক্টেন্স ইনক্রিজ, কন্ডাক্টেন্স ইনক্রিজ করে। ঠিক আছে, এইটা আমাদের ব্যাখ্যা করতে হবে। অ্যাকচুয়ালি এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে পার্থক্যটা এখানকার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পার্টটা আমরা মনে করে দেখো সলিড স্টেটে পড়েছি যে মেটালিক কন্ডাক্টরগুলোর টেম্পারেচার বাড়ালে ওদের কন্ডাক্টেন্স কমে যায়। কেন কমে যায়? তার কারণ হচ্ছে যে যখন আমরা টেম্পারেচার বাড়াচ্ছি অ্যাকচুয়ালি কী হয়, মেটালগুলোর আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারে এবং তাদের মুভমেন্টের জন্য ইলেকট্রিসিটি জেনারেট করে। এখন আউটার মোস্ট শেলের ইলেকট্রন বাদ দিয়ে বাকি যা কিছু পড়ে থাকলো অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনস অফ ইনার শেলস, এইটাকে বলা হয় কার্নেল। এবার যত টেম্পারেচার বাড়ানো হয় কার্নেলটা তো ফিক্সড থাকে, ইলেকট্রনগুলো চলাচল করে। কার্নেলগুলো মেটালের যে ল্যাটিস তার মধ্যে ওরা ফিক্সড পজিশনে থাকে। এবার যত টেম্পারেচার বাড়ানো হয় ওরাও এনার্জাইজ হচ্ছে, ফলে ওদের অর্থাৎ কার্নেলগুলোর কি হয়, ভাইব্রেশন বাড়তে থাকে। তাহলে কার্নেলগুলো এক জায়গায় স্থির থেকে ভাইব্রেট করতে থাকে। আর যদি ইলেকট্রনগুলো এখান থেকে পাস করতে থাকে তাহলে কোনো একটা মুহূর্তে ইলেকট্রনের সঙ্গে কার্নেলের কি হয়, ধাক্কা লেগে যায়। এর ফলে কি হয়, ইলেকট্রনের যে ফ্লোটা সেটা আটকে যায়, ব্যাহত হয়। ন্যাচারালি ইলেকট্রনের ফ্লো যদি বন্ধ হয়ে যায় বা ফ্লো যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কন্ডাক্টেন্সও কমে যাবে। সেই কারণে টেম্পারেচার বাড়ালে কি হয়, কন্ডাক্টেন্স এদের কমে যায়। আর ইলেকট্রোলাইটিক সলিউশনের টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টেন্স বেড়ে যায়। কেন, এটা ব্যাখ্যা করার জন্য অ্যাকচুয়ালি আমাকে আরও 2-3টে কথা এখানে লিখতে হবে এক্সট্রা, এটা মুছে নিই আগে। এটার ব্যাখ্যাটা দেওয়ার জন্য দেখো আমি লিখছি যে ইন ইলেকট্রোলাইটিক সলিউশন there exists 3 types of interaction. ইলেকট্রোলাইটিক সলিউশনে 3 ধরনের ইন্টারাকশন কাজ করে। ইলেকট্রোলাইটিক সলিউশন মানে কি, সলভেন্ট আর সলিউট, তাদের মধ্যে 3 ধরনের ইন্টারাকশন কাজ করে। আমরা এর আগে সলিউশন চ্যাপ্টারেও পড়েছি যে একটা হচ্ছে সলিউট ইন্টারাকশন, একটা সলিউট সলভেন্ট আর একটা সলভেন্ট। সেই জিনিসই আমি এখানে লিখতে চলেছি। তো 1 নম্বর হচ্ছে দেখো আমি লিখছি সলিউটের সঙ্গে সলিউটের ইন্টারাকশন। সলিউট ইন্টারাকশন মানে এটা কি, আসলে কি জিনিস এটা ভাবো তুমি যে জলের মধ্যে তুমি NaCl-কে ডিজলভ করেছো, তাহলে সলিউটের সঙ্গে সলিউটের ইন্টারাকশন মানে এখানে আসলে যেহেতু ইলেকট্রোলাইটটা আয়নিক কম্পাউন্ড সুতরাং ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের ইন্টারাকশন অর্থাৎ অ্যাট্রাকশন। এবার সেটা কী ধরনের ফোর্স, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে আমরা বলবো যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আয়ন্স
মানে ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স। এবার তুমি ভাবো যে ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, এবার এদের মধ্যে ইন্টারাকশান বা এদের মধ্যে অ্যাট্রাকশান যত বাড়বে তত কী হবে, যত অ্যাট্রাকশান বাড়বে তত একজন আরেকজনকে ধরে রাখতে চাইবে। এবার ইলেকট্রোলাইটিক সলিউশনে কী হয়, আয়নগুলো যদি ফ্লো করে তাহলে কন্ডাক্টিভিটি বাড়বে, কন্ডাক্টেন্স বাড়বে। এখন যেই এই আয়নটা এদিকে ফ্লো করতে চাইছে তখন অপোজিটলি চার্জড আয়নটা ওকে ধরে রাখছে, যেতে দিচ্ছে না। বা এর ক্ষেত্রেও সেটা পসিবল আর কি, যে Na+ যখন এখান থেকে পালাতে চাইছে তখন এ কী করছে, ওকে ধরে রাখছে, পালাতে দিচ্ছে না। ন্যাচারালি কী হচ্ছে, এদের ফ্লো যদি কমে যায় তাহলে কন্ডাক্টেন্স কমে যাবে। সুতরাং এই যে ফোর্সটা সলিউট সলিউট ইন্টারাকশান, এটা কি চায়, এটা চায় কন্ডাক্টিভিটি কমাতে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি দিস টেন্ডস টু ডিক্রিজ কন্ডাক্টেন্স। ঠিক আছে, 2 নম্বর ইন্টারাকশান হচ্ছে সলিউটের সঙ্গে সলভেন্টের ইন্টারাকশান। ভাবো সলিউট আর সলভেন্ট মানে জলের সঙ্গে ভাবো NaCl এর মধ্যে যে আয়নগুলো আছে তাদের ইন্টারাকশান। এইটা কী ধরনের ইন্টারাকশান মনে করে দেখো, ক্লাস 11-এ তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছো বা S ব্লক চ্যাপ্টারে পড়ে থাকতে পারো, যে হাইড্রেশন অর্থাৎ আয়নের হাইড্রেশন বা সলভেশন যাকে আমরা বলি। আমরা নিশ্চয়ই তোমরা এরকম মনে আছে যে Na+কে ঘিরে জলের মলিকিউলগুলো কতগুলো লেয়ার তৈরি করে, তাই না? লিথিয়াম প্লাসের মনে করে দেখো, লিথিয়াম প্লাস পড়েছিল, লিথিয়াম প্লাসে যেহেতু চার্জ ডেন্সিটি বেশি সুতরাং লিথিয়াম প্লাসকে ঘিরে ওয়াটার মলিকিউলের লেয়ার অনেক বেশি তৈরি হয়, অনেক বেশি ওয়াটার মলিকিউল একে কী করে ঘিরে ধরে, ওয়াটার মলিকিউলের যে অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে একে অ্যাট্রাক্ট করে, একটা ওই আয়ন ডাইপোল ইন্টারাকশন মতন হয় এবং জলের লেয়ার একে সারাউন্ড করে হাইড্রেটেড ক্যাটায়ন তৈরি করে। একই ঘটনা ঘটে অ্যানায়নগুলোর জন্য, হাইড্রেটেড আয়ন তৈরি হয়। তাহলে এবার যত বেশি হাইড্রেশন হবে তত কী হবে, আয়নগুলোর সাইজ বাড়তে থাকবে। এবার যত বড় সাইজের আয়ন হবে তত তো সে চলাচল করতে বা মুভ করতে তার অসুবিধা হবে। চলাচল করতে গেলে আরেকজনের সঙ্গে ধাক্কা লাগার মানে ধাক্কা লেগে তার মুভমেন্টটা বাধাপ্রাপ্ত হওয়ার পসিবিলিটি বাড়বে। ন্যাচারালি এই ইন্টারাকশান যত বাড়বে, এই ইন্টারাকশান মানে হাইড্রেশন অফ আয়নস, তাহলে হাইড্রেশন যত বাড়বে তত আয়নের ভলিউম বাড়বে, ন্যাচারালি তার ফ্লোটা কমবে। ফ্লো কমবে মানে এই ফোর্সটাও আলটিমেটলি কন্ডাক্টেন্সকে কমাতে চাইবে, রাইট? তাহলে আমরা কী লিখবো এখানে, যে দিস ইজ ইন ফ্যাক্ট হাইড্রেশন অফ আয়নস। ঠিক আছে, which forms hydrated ions since volume of hydrated ions is large, its flow gets resisted, so কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স লিখি, কন্ডাক্টিভিটি বারবার বলছি আমি, অ্যাকচুয়ালি কন্ডাক্টেন্স হবে, কন্ডাক্টেন্স কী হবে, ডিক্রিজ করবে, রাইট? এটা হলো সেকেন্ড টাইপ ইন্টারাকশন। থার্ড টাইপ হচ্ছে কি, সলিউট হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। এবার সলভেন্ট থার্ড টাইপ, এটা মুছি আমি আগে। তো দেখো থার্ড হচ্ছে সলভেন্ট ইন্টারাকশান। সলভেন্ট ইন্টারাকশান মানে আসলে সলভেন্ট মানে যে লিকুইডটা তার ভিসকোসিটি, আর কিছুই না। দিস ইজ viscosity of solvent। এবার একটা সলভেন্ট যত বেশি ভিসকাস হবে তত সলভেন্টের ভেতর থেকে আয়নসগুলোর ফ্লো কী হবে, কমে যাবে, নিশ্চয়ই বাধাপ্রাপ্ত হবে। তাহলে ভিসকোসিটি যত বাড়বে এটাও মানে দিস অলসো টেন্ডস টু ডিক্রিজ কন্ডাক্টেন্স।
ঠিক আছে, অর্থাৎ যে 3 ধরনের ইন্টারাকশান কাজ করে ইলেকট্রোলাইটিক সলিউশনের ভেতরে, 3টে ইন্টারাকশানই কী করে, কন্ডাক্টেন্সকে কমাতে চায়। ঠিক আছে, এবার আমি টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ানোর এফেক্ট আমি বুঝতে চাইছি। টেম্পারেচার বাড়ালে কী হবে, আয়নগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি বাড়লে কী হবে, তারা মুভ করতে চাইবে। এইবার সেই কাইনেটিক এনার্জিগুলো কী করবে, এই 3 ধরনের যে অপোজিং ফোর্স এদেরকে এইবার ওভারকাম করতে পারবে। যত বেশি আমি টেম্পারেচার বাড়াবো তত আয়ন্সগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে এবং তত তাদের কী বলবে, তাদের ফ্লোটা তত বেশি বাড়বে, ন্যাচারালি কন্ডাক্টেন্স তত বাড়বে। তাহলে এই 3 ধরনের যে অপোজিং ফোর্স এইটাকে ওভারকাম করার জন্য কী করতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে, যাতে করে আয়নগুলোর কাইনেটিক এনার্জি যাতে করে বেড়ে যায়। তাহলে আমরা লিখব যে on increase in temperature kinetic energy of ions increases, which now overcomes these three types of opposing forces. Thus, conductance increases on increase in temperature. বোঝানো গেল আশা করা যায়। এইবার আমরা কন্ডাক্টেন্সের মূল পার্টে আসছি। এখন কন্ডাক্টরদের যেমন কন্ডাক্টেন্স হচ্ছে প্রপার্টি, তেমনি তাদের মধ্যে কিছু রেজিস্ট্যান্সও থাকবে। মেটালিক কন্ডাক্টরের যেমন রেজিস্ট্যান্স থাকে, তেমনি ইলেকট্রোলাইটিক সলিউশনগুলোরও রেজিস্ট্যান্স হয়। এবার রেজিস্ট্যান্সের জন্য আমরা ফর্মুলা কি জানি, এটা নিশ্চয়ই তোমরা জানো, R = ρ × L/A, তাই তো? এখানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, এলটা হচ্ছে লেংথ অফ মেটালিক ওয়্যার বা কন্ডাক্টর যেটা, ঠিক আছে? যদি এরকম থাকে যে এটা যদি লেংথ হয় আর এটা যদি তার এরিয়া অফ ক্রস সেকশন হয়, তাহলে এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এসব জানি আমরা, তাই তো? এটাকে কি বলে? দিস ইজ কল্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি, তাই তো? স্পেসিফিক রেজিস্ট্যান্সকে আমরা বাংলায় বলি আপেক্ষিক রোধ, আর আরেকটা যে টার্ম রেজিস্টিভিটি, এটাকে আমরা বাংলায় কি বলি? রোধাঙ্ক। তো রেজিস্টিভিটি হচ্ছে আফটার অল কীভাবে আমরা ডিফাইন করি এটাকে, যখন এল আর এ যদি 1 হয়, মানে এটা 1 সেন্টিমিটার আর এটা যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, সেই রকম কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার, তার যা রেজিস্ট্যান্স দ্যাট ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি। এখান থেকেই আমরা যে টার্মটা ডিফাইন করি কন্ডাক্টেন্সের, সেটা হচ্ছে, দেখো, কন্ডাক্টেন্স হচ্ছে আফটার অল রেজিস্ট্যান্সের অপোজিট যে নেচারটা, মানে অপোজিট যে টেন্ডেন্সিটা, যে টেন্ডেন্সি ইলেকট্রনের ফ্লোকে আটকায়, সেটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে যে টেন্ডেন্সির জন্য ইলেকট্রিসিটি ফ্লো হয় সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। তাহলে কন্ডাক্টেন্স C = আমরা বলি 1/R। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজে লাগে। এবার এই ফর্মুলা থেকে আমরা কী পেতে পারি? দেখো, এখান থেকে আমরা পেতে পারি ρ = R × A/L, অর আমরা পেতে পারি 1/ρ = 1/R × L/A, ঠিক আছে? এই যে 1/ρ মানে যদি রেজিস্টিভিটি হয়, তাহলে রেজিস্টিভিটির অপোজিট যে টার্ম, ঠিক আছে, এর যা রেসিপ্রোকাল, সেটাকে আমরা বলবো কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটির আরেকটা নাম হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে আমরা এখান থেকে যেটা পেতে পারি, এই স্পেসিফিক কন্ডাক্টেন্সটাকে একটা যে লেটার দিয়ে সিম্বলাইজ করা হয়, সেটা একটা কে এর মতন দেখতে, এটাকে বলা হয় কাপ্পা, ঠিক আছে? উচ্চারণটা এরকম হয় কাপ্পা, আর স্পেলিংটা হচ্ছে এরকম। সো দিস = 1/R × L/A। এইটা যে ফর্মুলা হয়ে গেল, এইটা আমাদের ভীষণ 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 গুরুত্বপূর্ণ ফর্মুলা, এইটা আমাদের খুবই কাজে লাগবে। ইনফ্যাক্ট এই ফর্মুলাটাও কাজে লাগে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম,
রেজিস্ট্যান্স থেকে আমরা কন্ডাক্টেন্স ডিফাইন করলাম। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল যদি কন্ডাক্টেন্স হয় তাহলে রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল সেটা হয়ে যাবে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। ঠিক আছে, আমি উপরে লিখছি এটা, তোমরা কন্টিনিউ করো এখান থেকে, যে দিস কাপ্পা ইকুয়াল টু স্পেসিফিক কন্ডাক্টেন্স or conductivity। ঠিক আছে, এবার দেখো ইউনিট অফ কে কী হবে, ইউনিট অফ কাপ্পা কী হবে। ইউনিট কি আছে, আমরা সবার আগে সি এবং আর রো এই দুজনের ইউনিট বলতে ভুলে গেছি। আর এর ইউনিট যদি ওহম হয় তাহলে এটা 1/ওহম, তাহলে আমরা অ্যাকচুয়ালি সবগুলোই পরপর পড়ি, এটা মুছি একটু। ইউনিট অফ কন্ডাক্টেন্স, আচ্ছা কন্ডাক্টেন্সটাকে না অনেক সময় সি এর পরিবর্তে অনেক বইতে দেখবে জি দিয়ে ডিনোট করা হয়, সি এর বদলে জি লেখা থাকে অনেক সময়। আর ইউনিট অফ, এটা হয়ে গেল ইউনিট অফ রো। ঠিক আছে, তো দেখো প্রথমে সিটাকে বলি, কন্ডাক্টেন্সের উল্টো মানে ওহম ইনভার্স, এটাকে অনেক সময় মো বলে, আবার অনেক সময় আমরা এস দিয়ে ডিনোট করি। ম্যাক্সিমাম টাইম আমাদের বইতে ওহম ইনভার্স থাকবে অথবা এস থাকবে। এস মানে হচ্ছে সিমেন্স আর ওহম ইনভার্স একই জিনিস। এইবার দেখো রো, তাহলে ওহম সেন্টিমিটার স্কোয়ার উপরে, সেন্টিমিটার নিচে, তাহলে কী পড়ে থাকলো ওহম সেন্টিমিটার, তাহলে এটা হয়ে গেল ওহম ইন্টু সেন্টিমিটার বা সিমেন্স সেন্টিমিটার। অনেক সময় এই সেন্টিমিটারের বদলে মিটারও ব্যবহার করা যায়, যদি আমরা এসআই বলতে চাই তাহলে মিটার ব্যবহার করতে পারি, কিন্তু মিটার মানে কি বলবো, প্র্যাকটিক্যালি মিটার লেখার কোনো ব্যাপার নেই আর কি, মানে এসআই ইউনিট বানালেই বানানো যায়, কিন্তু যে কন্ডাক্টেন্স মাপার জন্য যে যন্ত্রগুলো হয় সেগুলোকে বলা হয় কন্ডাক্টিভিটি সেল। এবার কন্ডাক্টিভিটি সেলগুলো এত বড় বড় হয় না যে ওখানে আমরা ওদের ডিস্টেন্স মিটারে মাপবো, সেন্টিমিটারেই মাপি জেনারেলি। এবার দেখো কে এর ইউনিট কী, কে মানে হচ্ছে 1/r, 1/r মানে হোম ইনভার্স, আর তার সঙ্গে সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেন্টিমিটার ওখানে ইনভার্স হয়ে গেল, তাহলে ফাইনালি এটা হয়ে গেল ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, অথবা মো সেন্টিমিটার ইনভার্স, অথবা মোস্ট ইম্পর্টেন্টলি সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। এইটা বেশি চলে, অথবা এটা মাঝখানেরটা দিয়ে ব্যবহার আমাদের এখানে খুব বেশি নেই। এবার দেখো এমনিতে এই যে এল বা এ যেগুলো আছে, আমি শুরুতেই যখন বললাম যে মেটালিক কন্ডাক্টর যদি হয় তাহলে এল হচ্ছে কন্ডাক্টরের লেংথ আর এ হচ্ছে তার ক্রস সেকশন। এবার তুমি ভাবো আমরা তো এখানে মেটালিক কন্ডাক্টর নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়ে। এবার সলিউশনের ক্ষেত্রে এলটা কী হবে, সলিউশনের কোনো লেংথ হয়, সলিউশনের এরিয়া হয়, হয় না তো, সলিউশনে কী হয় ভলিউম হয়। তাহলে সলিউশনের যদি এল বা এ না হয় তাহলে এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানে এল বা এ এর সিগনিফিকেন্সটা কী, সেইটা করার জন্য আমাকে কী করতে হবে, একটা কন্ডাক্টিভিটি সেলের ছবি আঁকতে হবে সবার আগে। কন্ডাক্টিভিটি সেলটা কেমন দেখতে হয় দেখো, তাহলে কন্ডাক্টিভিটি সেল যখন, তাহলে নিশ্চয়ই দুখানা কী থাকবে, ইলেকট্রোড থাকবে, তাই তো, এই দুটো হচ্ছে ইলেকট্রোড। ভালো করে আঁকি, এই একটা ইলেকট্রোড আর এই একটা ইলেকট্রোড, ঠিক আছে। এবার দেখো আসলে কি হয়, এইটা একটা এরকম কন্টেনারের মতন থাকে, এটা একটা কন্টেনার। এই কন্টেনারের যে দুটো অপোজিট যে ওয়াল, এই ওয়ালগুলোই হচ্ছে মেটালিক এবং এরাই হচ্ছে ইলেকট্রোড হিসেবে কাজ করে। এদের মধ্যে একজন ক্যাথোড আর এদের মধ্যেই একজন হচ্ছে অ্যানোড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাপোজ ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, তাই যদি হয় এবার এখান থেকে দুটো ওয়্যার থাকবে বেরিয়ে। তো ধরো এবার এখানে একটা কিছু আছে ডিফ্লেক্টর, যেখান থেকে আমরা কন্ডাক্টিভিটি মাপতে পারবো, ঠিক আছে। এইভাবে এদেরকে কানেক্ট করা হলো, আর এর ভেতরে কি রাখা হলো, এখানে সলিউশন থাকলো, ইলেকট্রোলাইটিক সলিউশন।
এর ভেতরে থাকলো, ঠিক আছে। তাহলে এই যে এক প্রান্ত থেকে এই যে আরেক প্রান্তের যে ডিস্টেন্স, অর্থাৎ দুটো ইলেকট্রোডের মধ্যেকার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এখানে এল, ঠিক আছে। তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে এল মানে হচ্ছে দুটো ইলেকট্রোডের মধ্যেকার ডিস্টেন্স। আর এই যে এ, আমরা ওখানে এ কি পড়েছিলাম যে কন্ডাক্টরটার ক্রস মানে এরিয়া অফ ক্রস সেকশন। এখানে হচ্ছে এই যে পার্টিকুলার ইলেকট্রোডটার হচ্ছে এরিয়া হচ্ছে ওই এটার এবং এটার একই সেম হচ্ছে এদের মেজারমেন্ট এটার। তাহলে এই হয়ে গেল এ বা এল। তাহলে আমরা লিখব যে ইন কন্ডাক্টিভিটি সেল এল হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোডস, আর এ হচ্ছে কি, এ হচ্ছে এরিয়া অফ ইলেকট্রোডস, রাইট। এবার ইকুয়েশনে চলে আসো আবার, যদি এল আর এ দুজনেরই ভ্যালু যদি 1 হয়, অর্থাৎ ইফ এল যদি 1 সেন্টিমিটার হয় আর এ যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে কে আর 1/r মানে কি, 1/r মানে 1 বাই রেজিস্ট্যান্স মানে কন্ডাক্টেন্স। তাহলে কি হবে, এই দুটো 1 হয়ে গেলে কন্ডাক্টিভিটি এবং কন্ডাক্টেন্সটা ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা কি বলবো যে কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন, conductance of an electrolytic solution when kept in a conductivity cell in which two electrodes bracket of area 1 centimeter square are kept 1 centimeter apart, ঠিক আছে। মানে কি দাঁড়ালো, একটা ইলেকট্রোলাইটিক সেল যেখানে দুটো ইলেকট্রোড যাদের এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার করে এবং যাদের 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, এইরকম একটা কন্ডাক্টিভিটি সেলে একটা ইলেকট্রোলাইটিক সলিউশনকে যদি আমি রাখি, তাহলে তার যা কন্ডাক্টেন্স হবে, যা ভ্যালু আমি রিডিং যা পাবো, সেটাই হচ্ছে ওর স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে, সেটা হচ্ছে যে এই যে কন্টেনারের লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, আর এইটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার স্কোয়ার মানে কি, মানে হচ্ছে যে এইটা 1 সেন্টিমিটার আর এটা তো 1 সেন্টিমিটার, তাই না। তবে তো এর এরিয়া বা ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার হবে। আইডিয়াল ধরে নিচ্ছি এটা 1, তাহলে টোটাল ভলিউমটা কত হয়ে গেল 1 সেন্টিমিটার কিউব। আমরা কন্ডাক্টিভিটির আরেকটা ডেফিনিশন বলতে পারি, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স অফ 1 centimeter cube of electrolytic solution, that is also called conductivity or specific conductance. তাহলে আমরা কি লিখব, সেকেন্ড ডেফিনিশন হচ্ছে conductance of 1 ml or 1 centimeter cube solution, electrolytic solution অবশ্যই, is called conductivity or specific conductance, ঠিক আছে। এটাও একটা ডেফিনিশন, ঠিক আছে। তাহলে এই দুখানা ডেফিনিশনই হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনিশন, রাইট। দেখো এই জিনিসটা কিন্তু আমি মুছিনি, এটা রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে এটা বলতে ভুলে গেলাম আগেরবার। সেটা হচ্ছে এই যে এল এবং এ অর্থাৎ ডিস্টেন্স আর এরিয়া অফ ইলেকট্রোডস, এদের যে রেশিও,
রেশিও অফ L/A, এইটাকে বলা হয়, দিস ইজ কল্ড সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট, যে কন্ডাক্টিভিটি সেল আমরা নিয়েছি তার সেল কনস্ট্যান্ট। এবার সেল কনস্ট্যান্ট কেন বলা হচ্ছে? একটা কন্ডাক্টিভিটি সেল তুমি নিয়েছো, সেইখানে ইলেকট্রোডগুলোর ডিস্টেন্স বা ইলেকট্রোডগুলোর এরিয়া ওটা তো ফিক্সড, আমি তো সেলটা বানিয়েছি একটা কিছু দিয়ে আর কি। এবার সেইটা তো আর পাল্টে যাবে না কোনো সময়, ইলেকট্রোডগুলোর ডিস্টেন্সও যা থাকবে আর ইলেকট্রোডগুলোর এরিয়া যা থাকবে সেটা ফিক্সডই থাকবে, যদি না সেলটা কেউ ভেঙে দেয়। এইবার তাই জন্য এই ব্যাপারটাকে বলা হয় যে সেল কনস্ট্যান্ট। এবার এটাকে অনেক সময় অনেক বইতে G স্টার দিয়ে ডিনোট করা হয়, আমরা G স্টার ফার মনে রাখার দরকার নেই, আমরা খালি L/A মনে রাখবো, ঠিক আছে? যাই হোক, তাও একবার এখানে লিখে রাখছি আমি। তো G স্টার হচ্ছে L/A, আর ন্যাচারালি এর ইউনিট কী হবে? সেল কনস্ট্যান্ট ইউনিট সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, সুতরাং সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের আলোচনা। আমরা একটা ছোট্ট অঙ্ক করে নেবো এবার। দেখো, একটা অঙ্ক এখানে লিখেছি আমি। অ্যাকচুয়ালি এই যে পার্টটা হচ্ছে না কন্ডাক্টেন্স, এই পার্টটাকে মনে করা হয় যে এই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের সবথেকে সহজ পার্ট, সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নেই, খালি ফর্মুলা জানতে হবে আর ভ্যালু পুট করতে হবে, আর কিছুই না। দেখো বলছে ক্যালকুলেট রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি মানে কোনটা? স্পেসিফিক রেজিস্ট্যান্স, অর্থাৎ রো। কন্ডাক্টেন্স মানে সি, আর কন্ডাক্টিভিটি মানে কাপ্পা, অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টেন্স। এগুলো বের করতে বলেছে। অফ অ্যান ইলেকট্রোলাইট হ্যাভিং রেজিস্ট্যান্স 200 ওহম। তাহলে রেজিস্ট্যান্স যদি 200 হয়, তাহলে কন্ডাক্টেন্স ইকুয়াল টু কত? 1/R, মানে 1/200 ওহম ইনভার্স হয়ে গেল। কাপ্পা ইকুয়াল টু কত? 1/R ইন্টু L/A, তাই তো? ফর্মুলা লেখালাম একটু আগে। 1/R মানে 1/200 ইন্টু L/A, দেখো 2/5, এই যে এটা L 2 সেন্টিমিটার অ্যাপার্ট, আর এটা হচ্ছে এদের এরিয়া। তাহলে কত হয়ে গেল দেখো, এটা কেটে গেল, তাহলে 1/500 ইউনিট লিখতে হবে, ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স বা সিমেন্স সেন্টিমিটার ইনভার্স যাই লেখো না কেন। এবার এগুলোকে একটু সিম্পলিফাই করতে হবে, যা থাকবে। যদি পয়েন্টে থাকে তাহলে এটা 0.02, বা এটা কত হয় বলো তো? এটা অ্যাকচুয়ালি হবে 5 ইন্টু 10⁻, কত? -3 হবে না ওহম ইনভার্স। আর এটা হবে কত বলো তো? 2 ইন্টু 10⁻³ সিমেন্স সেন্টিমিটার ইনভার্স বা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। কে হয়ে গেল? আচ্ছা, রেজিস্টিভিটি মানে কি? দিস ইকুয়াল টু R ইন্টু L/A। দরকার নেই করার, কেন? রেজিস্টিভিটি হচ্ছে জাস্ট কন্ডাক্টিভিটির অপোজিট। হ্যাঁ, তো আমরা এটা না লিখে যেহেতু এটা বের করে ফেলেছি, তাহলে আমরা 1/K লিখবো। 1/K মানে কত? 1/500 মানে 500, তাই না? ওহম সেন্টিমিটার হয়ে গেল। আর কি বলেছে? আর কিছু বলেনি। আমরা অ্যাডিশনালি এটাও করতে পারি যে সেল কনস্ট্যান্ট বের করে ফেলতে পারি, L/A। সো দিস ইকুয়াল টু 2/5 সেন্টিমিটার ইনভার্স, তাই তো? 0.4 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এরকমই সিম্পল অঙ্ক থাকবে। নেক্সট আমরা এটা পড়বো, সেটা হচ্ছে ভেরিয়েশন অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা with dilution of solution। ঠিক আছে, বোর্ডের পরীক্ষার জন্য এটা ফাইনালি পরীক্ষা যদি আসে তাহলে লিখতে হবে যে কনসেন্ট্রেশন বাড়ালে, এখানে ডাইলিউশন লিখেছি আমি। ডাইলিউশন মানে সলিউশনকে ডাইলুট করা হচ্ছে। ডাইলুট করার জন্য কী করতে হয়? সলিউশনে সলভেন্ট মেশাতে হয়। তাহলে ডাইলিউশন বাড়ানো মানে আলটিমেটলি কনসেন্ট্রেশন কমানো। তাহলে ডাইলিউশনের সঙ্গে কীভাবে ভ্যারি করে, সেটা মানে হচ্ছে আলটিমেটলি কনসেন্ট্রেশনের সঙ্গে কীভাবে ভ্যারি করে। তো দুভাবেই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে যে ডাইলিউশন বাড়ালে কন্ডাক্টিভিটি কমে যায় না বেড়ে যায়, সেটা এক্সপ্লেন করো। আর কনসেন্ট্রেশন বাড়ালে বেড়ে যায় না কমে যায়, সেটা এক্সপ্লেন করো। এখন এন্ট্রান্সের জন্য কী করতে হবে? শুধু ব্যাপারটা বুঝে রাখতে হবে, কিন্তু বোর্ডের পরীক্ষার জন্য আমাদের এটা লিখতেও হবে জেনে ব্যাপারটা। তো কী হয় দেখো, আমরা শুরুতে এটা জেনে নেব যে কন্ডাক্টেন্স অফ 1 ml বা 1 সেন্টিমিটার কিউব অফ এ সলিউশন, তার যা কন্ডাক্টেন্স সেটাই হচ্ছে কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স।
তো সেইটা আমরা শুরুতে লিখে নেবো এখানে যে কন্ডাক্টেন্স অফ ইউনিট ভলিউম 1 সেন্টিমিটার কিউব মানে আলটিমেটলি ইউনিট ভলিউম না, ইউনিট ভলিউম of an electrolytic solution is called specific conductance or conductivity। এটুকু জানা থাকলো আমাদের। এবার দেখো আমরা দুটো পার্টে এই কোশ্চেনের আনসারটা দেবো। কেন দুটো পার্টে? কারণ ইলেকট্রোলাইটগুলোই তো দু রকমের হয়, স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইট। তা আমরা প্রথমে স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে আলোচনা করি। স্ট্রং ইলেকট্রোলাইট এদের ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা কীভাবে দেবো দেখো। যারা স্ট্রং ইলেকট্রোলাইট তারা সলিউশনে 100% আয়োনাইজড, সে সলিউশনের কনসেন্ট্রেশন যাই হোক না কেন, খুব বেশি কনসেন্ট্রেশন হোক কম কনসেন্ট্রেশন হোক, সবসময় ওরা 100% আয়োনাইজড। অর্থাৎ 100টা মলিকিউল নিলে সেখান থেকে যতগুলো আয়ন তৈরি হওয়ার কথা ততগুলোই হবে, ম্যাক্সিমাম আয়োনাইজেশন ঘটে থাকে। অর্থাৎ আমি যদি ডাইলিউশন এবার বাড়াই, মানে আরও বেশি সলভেন্ট মেশালাম, ডাইলিউশন বাড়লো, তাতে করে নাম্বার অফ আয়ন বেড়ে যাওয়ার আর কোনো পসিবিলিটি নেই। কেন? কারণ নাম্বার অফ আয়ন অলরেডি ম্যাক্সিমাম যা হওয়া দরকার সেটাই হয়ে আছে, 100%ই আয়োনাইজড হয়ে আছে। তাহলে ডাইলিউশন বাড়ালে নাম্বার অফ আয়ন বাড়ছে না, কিন্তু টোটাল ভলিউম অফ দ্য সলিউশন বেড়ে যাচ্ছে, ভলিউম বেড়ে যাচ্ছে। সাপোজ একটা এক্সাম্পল দিই, যে ধরো আগে তোমার সলিউশনের ভলিউম ছিল 200 ml, ঠিক আছে? তোমার সলিউশনে ধরো আয়ন ছিল 50টা আয়ন ছিল, তাহলে পার ইউনিট ভলিউম কতগুলো করে আছে? আমি 200ই ধরে নিই হিসাবের সুবিধার্থে। তাহলে পার ইউনিট ভলিউম মানে 1 ml এর জন্য 200 ml সলিউশন নিয়েছিলাম, তার মধ্যে 200টা আয়ন ছিল, তাহলে পার ইউনিট ভলিউম কতগুলো আয়ন ছিল? একটা আয়ন ছিল। এইবার আমি 200টাকে বাড়িয়ে 400 করে দিলাম, তাহলে এখন 400 ml আছে 200 আয়ন। আয়নের সংখ্যা বেড়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই, কারণ ওই পার্টিকুলার ইলেকট্রোলাইট থেকে যতগুলো আয়ন তৈরি হওয়ার কথা ম্যাক্সিমাম ততগুলোই তৈরি হয়ে আছে, যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট তাই। তাহলে এইবার পার ইউনিট ভলিউম কী হলো? আয়নের সংখ্যা কমে গেল না? আগে ছিল 1, এখন হয়ে গেল 0.5। এবার আয়নের যদি সংখ্যা কমে যায়, আয়নগুলোই তো ফ্লো করবে, আয়নের ফ্লো মানেই হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে পার ইউনিট ভলিউমের যে কন্ডাক্টেন্স সেটাই হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে পার ইউনিট ভলিউমে যেহেতু আয়নের সংখ্যা কমে যাচ্ছে, ন্যাচারালি স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টেন্স কমে যাচ্ছে। কখন কমে যাচ্ছে? যখন আমরা ডাইলিউশন বাড়াচ্ছি, রাইট? তাহলে ডাইলিউশন বাড়ালে যদি কন্ডাক্টেন্স মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স কমে যায়, তাহলে আমরা উল্টোটা কী বলতে পারি? যে কনসেন্ট্রেশন কমালে ডাইলিউশন বাড়াচ্ছি মানে কনসেন্ট্রেশন কমাচ্ছি, তাতে করে স্পেসিফিক কন্ডাক্টেন্স কমছে। অর্থাৎ কন্ডাক্টেন্সের সঙ্গে স্পেসিফিক কন্ডাক্টেন্সটা কনসেন্ট্রেশনের সঙ্গে কি বলবো? লিনিয়ারলি প্রপোর্শনাল বা সমানুপাতিক, আর ডাইলিউশনের সঙ্গে ইনভার্সলি। যাই হোক, ব্যাপারটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। আমি এবার 2 লাইনে এটা লিখে দিই, সেটা হচ্ছে these electrolytes are completely ionized in solution, so upon dilution only volume of solution increases। only volume of solution increases মানে কি? মানে হচ্ছে শুধু ভলিউমটাই বাড়ছে আর আয়নের সংখ্যা বাড়ছে না, কারণ আয়ন তো কমপ্লিটলি আয়নাইজড হয়ে গেছে, আয়ন তো কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। সো নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম, এটাই হচ্ছে এই পার্টিকুলার আনসারটার ট্যাগলাইন। এইটা মিস করে গেলে চলবে না। নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম ডিক্রিজেস। সিন্স নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম এটাই হচ্ছে কাপ্পা, সো কাপ্পা ডিক্রিজেস upon dilution।
ঠিক আছে, ডাইলিউশন বাড়ালে কাপ্পা কমে যাচ্ছে, মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স কমে যাচ্ছে। তাহলে আমরা ফাইনালি এখান থেকে কনক্লুশন যেটা পেলাম সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি, কখনো আমি কন্ডাক্টিভিটি বলছি, কখনো আমি স্পেসিফিক কন্ডাক্টেন্স বলছি, কেন? দুটো একই জিনিস তাই জন্য। তাহলে কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স বা স্পেসিফিক কন্ডাক্টেন্স, দিস ভ্যারিজ উইথ 1 upon ডাইলিউশন, তাই তো? ডাইলিউশন বাড়লে কমে যাচ্ছে, ডাইলিউশন কমলে ন্যাচারালি বেড়ে যাবে। আর একই সঙ্গে ভ্যারিজ উইথ আমরা কি বলবো? কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের সঙ্গে এটা লিনিয়ারলি প্রপোর্শনাল। আমি এখানে ডাইলিউশন বাড়াচ্ছি মানে কনসেন্ট্রেশন কমাচ্ছি, কনসেন্ট্রেশন কমালে কে ভ্যালু কমে যাচ্ছে, তাহলে কনসেন্ট্রেশন বাড়ালে কে ভ্যালু বাড়বে, সুতরাং প্রপোর্শনাল। তাহলে এই হয়ে গেল স্ট্রং ইলেকট্রোলাইট। এইবার উইকদের ক্ষেত্রে কি হয় দেখো। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তো এখানে যেমন কমপ্লিটলি আয়োনাইজড লিখেছি, উইকগুলো তো কমপ্লিটলি আয়োনাইজড হয় না, খুবই সামান্য পরিমাণে আয়োনাইজড হয়, পার্শিয়ালি আয়োনাইজড হয়। এবার তোমাদের নিশ্চয়ই অসওয়াল্ড ডাইলিউশন ল মনে আছে, এটাও মুছে দিই। অসওয়াল্ড ডাইলিউশন ল কী বলা হয়? যে যত ডাইলিউশন বাড়ে তত উইক ইলেকট্রোলাইটগুলোর ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেড়ে যায়। তাহলে উইক ইলেকট্রোলাইট এদের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, these are partially ionized in solution. Their degree of dissociation alpha, না alpha দিয়ে ডিফাইন করা হয় না, degree of dissociation increases with dilution। কোত্থেকে আসছে এটা? অসওয়াল্ড ডাইলিউশন ল। ডাইলিউশন বাড়ালে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়ছে, মানে আরও বেশি বেশি করে আয়ন তৈরি হচ্ছে। আগে যদি 100টার মধ্যে 5টা বা 10টা আয়ন তৈরি হয়েছিল, এখন ডাইলিউশন বাড়াতে থাকলে 10টার জায়গায় 12টা, 15টা, 20টা এভাবে বাড়বে। কিন্তু এই যে আয়নের সংখ্যা বাড়ছে, এটা কিন্তু ওই যারা স্ট্রং ইলেকট্রোলাইট ওদের মতন ওই রকম না। ওরা তো একদম 100টা, যদি আমি 100টা NaCl নিই, তাহলে সেখান থেকে 100টা Na প্লাস 100টা Cl মাইনাস, মানে একদম কমপ্লিট ডিসোসিয়েশন। কিন্তু এদের ক্ষেত্রে সেটা হয় না। প্রথমে এমনিতেই কম, তারপরে বাড়ছে ডাইলিউশন করলে। এবার যতটা বাড়ছে সেটাও খুবই স্টেডিলি সামান্য সামান্য করে বাড়ছে। তাহলে দেখো দুটো ঘটনা এখান থেকে ঘটবে। এক হচ্ছে যেহেতু ডাইলিউশন বাড়ালে নাম্বার অফ আয়ন বাড়ছে, এবার যত বেশি আয়ন তৈরি হবে আয়নগুলো মুভ করবে, আয়নের মুভমেন্ট মানেই হচ্ছে কন্ডাক্টেন্স। তাহলে যত বেশি আয়ন তৈরি হবে, অর্থাৎ যত বেশি আলফা বাড়বে উইথ ডাইলিউশন, তত স্পেসিফিক কন্ডাক্টেন্স বেড়ে যাওয়ার কথা। কিন্তু সেটা হয় না। কেন? আমি ডাইলিউশন করছি মানে তো আমি ভলিউমটাও বাড়াচ্ছি সলিউশনের। তাহলে সলিউশনের ভলিউম অনেক বেড়ে যাচ্ছে। সলিউশনের ভলিউম যদি অনেক বেড়ে যায়, তাহলে ফাইনালি ওই নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম ওইটা ফাইনালি কমেই যায়। ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে কি লিখছি যে আচ্ছা, ইনক্রিজ ডাইলিউশন দ্যাট ইজ more ions are produced। এইটুকু ঠিক আছে। এইবার এই যে মোর আয়ন্স প্রডিউসড, এরা কি চায়? এরা চায় টু ইনক্রিজ কে ভ্যালু, কাপ্পা ভ্যালু বাড়াতে চায়। কিন্তু ভলিউম অফ সলিউশন এটাও তো ইনক্রিজ করে। সো নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম এটা এখান থেকে শুরু করছি লেখাটা, এটা মুছে দিচ্ছি। নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম এটা কি হয়? এটা কমে যায়। নাম্বার অফ আয়ন যদি কমে যায়,
তাহলে ও কি চাইবে, নাম্বার অফ আয়ন পার ইউনিট ভলিউম কমে যাচ্ছে মানে কে ভ্যালু কমে যাচ্ছে, তাহলে টু ডিক্রিজ কে। তাহলে এই দুটো অপোজিট ফ্যাক্টর কাজ করছে এখানে। একটা ফ্যাক্টর চাইছে যেটা নাম্বার অফ আয়ন বাড়াচ্ছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, সে চাইছে নাম্বার অফ আয়ন যদি বেড়ে গেছে তাহলে কে ভ্যালু বাড়তে চাইবে। আবার যেহেতু নাম্বার অফ আয়নস পার ইউনিট ভলিউম কমে যাচ্ছে তাহলে কে ভ্যালু কমতে চাইবে। তাহলে এই ফার্স্ট ফ্যাক্টরের উপরে সেকেন্ড ফ্যাক্টর, যদি ফার্স্ট ফ্যাক্টর হয় সেকেন্ড ফ্যাক্টর হয়, সেকেন্ড ফ্যাক্টর অবশ্যই ডমিনেন্ট। তাহলে আমরা কি লিখবো যে সেকেন্ড ফ্যাক্টর ডমিনেটস ওভার first factor and finally k value decreases upon dilution। তাহলে এক্ষেত্রেও স্ট্রং ইলেকট্রোলাইটদের মতোই ডাইলিউশন বাড়ালে কে ভ্যালু কমে গেল, কিন্তু কি হলো এখানে একটা রেজিস্ট করার মতন একটা অপোজিট ফোর্সও এখানে কাজ করছে। ন্যাচারালি এখানে যতটা কমবে কে ভ্যালু সেটা স্ট্রং ইলেকট্রোলাইটদের মতন অতটা কমবে না, ঠিক আছে, এখানে কমবে কিন্তু সেটা একটা স্টেডিলি কমবে আর কি। তাহলে আমরা কি লিখবো এখানে, ফাইনালি কনক্লুশন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ফর উইক electrolytes also kappa varies with concentration আর varies with 1/dilution। ঠিক আছে, তার ডিফারেন্সটা কি হলো, ডিফারেন্সটা এটাই হলো যে স্ট্রং ইলেকট্রোলাইটদের ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্টে ডিক্রিজ করছে, কিন্তু এইখানে অতটা ডিক্রিজ করছে না যেহেতু একটা অপোজিট ফোর্সও এখানে কাজ করছে। তাহলে আমরা লিখতে পারবো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি লিখবো যে কে ভ্যালু ডিক্রিজেস র্যাপিডলি, ঠিক আছে, আপন ডাইলিউশন। আর উইক ইলেকট্রোলাইটদের ক্ষেত্রে কে ভ্যালু ডিক্রিজেস স্টেডিলি লিখতে পারি, স্টেডিলি অর gradually upon dilution। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি নিয়ে যাবতীয় আলোচনা। আর একটা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা টার্ম আমাদের এখানে জানতে হয়, সেটাকে আমরা বলি মোলার কন্ডাক্টিভিটি, বা তার পাশাপাশি আরেকটা সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। এইগুলো বেশি বেশি করে মানে কি বলবো, এগুলো বেশি মানে ইলেকট্রোলাইটিক সলিউশনের যে প্রপার্টি সেইটাকে ব্যাখ্যা করার জন্য বেশি উপযোগী। কেন? দেখো, আমরা বলছি যে নাম্বার অফ আয়েন্স যদি বাড়ে তাহলে কন্ডাক্টিভিটি বাড়ছে, নাম্বার অফ আয়ন কমলে কন্ডাক্টিভিটি কমছে। এবার নাম্বার অফ আয়ন বেড়ে যাওয়া মানেটা কি? নাম্বার অফ আয়ন বেড়ে যাওয়া মানে আলটিমেটলি হচ্ছে সলিউশনের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া। আমরা কনসেন্ট্রেশন টার্মে চলে গেলাম। কনসেন্ট্রেশন টার্মের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কনসেন্ট্রেশন টার্ম যেটা নিয়ে আমরা আলোচনা করে থাকি জেনারেলি, সেটা হচ্ছে কি মোলারিটি এবং নর্মালিটি। তাহলে আমরা এইবার আমাদের এই কনসেন্ট্রেশন টার্মের রেসপেক্টে এই কন্ডাক্টিভিটি এই ব্যাপারটাকে আমরা ডিফাইন করার চেষ্টা করব বা এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে আমাদের নেক্সট টার্ম হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্স মানে বুঝতেই পারছো, মোলার মানে এক মোলের ব্যাপার। এটাকে ল্যামডা এম দিয়ে ডিফাইন করা হয়। এই ল্যামডাটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ল্যামডা, হ্যাঁ, স্মল লেটারে আমরা ল্যামডা লিখেছি এর আগে ওয়েভ লেংথ এই সমস্ত ডিফাইন করতে গিয়ে। এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা, ল্যামডা এম ফর মোলার। তাহলে মোলার কন্ডাক্টেন্স মানে ওই এক মোল কোনো ইলেকট্রোলাইটিক সলিউশন তার যা কন্ডাক্টেন্স আর কি। তো আমরা ডিফাইনটা এরমভাবে করি এদেরকে যে ইট ইজ কন্ডাক্টেন্স অফ অল দ্য আয়ন্স, সমস্ত আয়ন্স যেগুলো তৈরি হয়েছে প্রডিউসড বাই 1 মোল অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন। খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা, এটা খুব ভালো করে ডেফিনিশনটাও বুঝতে হবে। 1 মোল আমি ইলেকট্রোলাইট নিয়েছি, সেখান থেকে আয়ন তৈরি হয়েছে, কিন্তু সেই 1 মোল ইলেকট্রোলাইটটা আমি কতটা সলভেন্টের মধ্যে ডিসলভ করব সেটা কিন্তু বলা নেই, সেটা যা খুশি হতে পারে। তাহলে
1 mole of an solution of a definite volume. ঠিক আছে, suppose VML and is kept in a conductivity cell in which electrodes are 1 centimeter apart. এবার দেখো ডেফিনিশনে খালি এইটুকুই লেখা থাকে যে তিনটে জিনিস ডিফাইন করা হলো। এক হচ্ছে 1 মোল আমার ইলেকট্রোলাইট থাকবে। 2 নম্বর হচ্ছে ভলিউম যা খুশি হতে পারে। 3 নম্বর হচ্ছে ইলেকট্রোডগুলোর ডিস্টেন্স 1 সেন্টিমিটার। এই তিনটে টার্ম ডেফিনিশনে থাকে। এবার ইলেকট্রোডগুলোর আমি ডিস্টেন্স বললাম, ইলেকট্রোডগুলোর যে এরিয়া সেটা কিন্তু বললাম না। ইলেকট্রোডগুলোর এরিয়া আসলে এমনই হওয়া উচিত যাতে করে টোটাল সলিউশনটা ওই ইলেকট্রোড দুটোর মাঝখানেই থাকে। যেরকমটা আমরা ছবি এঁকেছিলাম যে একটা কন্টেনার, তার একদম দুটো এক্সট্রিম ওয়াল হচ্ছে ইলেকট্রোড, তাতে করে কী হবে এন্টায়ার সলিউশনটা ওই ইলেকট্রোড দুটোর মধ্যেই থাকবে, বাইরে চলে যাবে না। যেরকমটা আমরা ইলেকট্রোলাইটিক সেলে দেখাই আমরা তড়িৎ বিশ্লেষণ করার সময় যে ইলেকট্রোড দুটো মাঝখানে থাকে, তাহলে কী হলো ইলেকট্রোড দুটোর বাইরেও তো সলিউশনগুলো বেরিয়ে যায় না, মানে কন্টেনারের ওয়াল এবং ইলেকট্রোড তার মাঝখানেও সলিউশন থাকে। তো সেই রকমটা থাকা এখানে যাবে না, সেই জন্যই কন্ডাক্টিভিটি সেলগুলো ওই রকমভাবেই ডিজাইন করা হয়। তো সেইটা এখানে কোথাও মেনশন করা থাকে না, বুঝে নিতে হবে যে ইলেকট্রোডগুলোর এরিয়া এমনটাই হবে যাতে করে ওই এরিয়ার ভেতরেই তোমার টোটাল সলিউশনটা থাকবে। তাহলে এই হয়ে গেল ডেফিনিশন। এইবার অ্যাকচুয়ালি আমাদের কী করতে হয়, মোলার কন্ডাক্টেন্সের সঙ্গে কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্সের একটা রিলেশন প্রুফ করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি যে VML of a solution মানে অবশ্যই ইলেকট্রোলাইটিক সলিউশন contains 1 mole solute, its molarity, এর মোলারিটি আমরা ধরে নিচ্ছি m, এবং কন্ডাক্টেন্স হচ্ছে ল্যামডা m। ঠিক আছে, তাহলে দেখো আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্সের কি ডেফিনিশন পড়েছিলাম যে কন্ডাক্টেন্স অফ 1 ml অফ এ সলিউশন, সেটাই ছিল আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। তাহলে আমরা এখানে নিয়েছি VML সলিউশন, তাহলে 1 ml এর যদি K হয় তাহলে VML এর V ইন্টু K। টোটাল সলিউশন আমরা জানিয়েছি তার কন্ডাক্টেন্স ল্যামডা m, তাহলে সেই ল্যামডা mটাই তো হচ্ছে এইটা KV। তাহলে ল্যামডা m কত হয়ে গেল K ইন্টু V। ঠিক আছে, যেহেতু আমরা 1 মোল নিয়েছি সলিউশন, যেহেতু আমরা সলিউশন 1 মোল নিয়েছি এবং আমাদের সলিউশনের হচ্ছে ভলিউমটা আনডিফাইন্ড, এবং আমরা ধরে নেব এটাই যে এদেরকে ওই 1 সেন্টিমিটার অ্যাপার্ট দুটো ইলেকট্রোড তাদের মাঝখানে রাখা হয়েছে, সেটা এখানে লিখে নিতে হতো, সেটা আমি ভুলে গেছি, এটা লিখে নাও তোমরা যে ইট ইজ কেপ্ট ইন ইলেকট্রোলাইটিক সেল ইন হুইচ ইলেকট্রোডস আর 1 সেন্টিমিটার অ্যাপার্ট। তাহলে এই হয়ে গেল আমাদের ল্যামডা m এর সঙ্গে K অর্থাৎ কন্ডাক্টিভিটির সম্পর্ক। এইবার দেখো এখানে এই ভিটা তো আননোন, ভিটা যেহেতু আননোন তাহলে আমাকে এখান থেকে ভিটাকে আমরা m এর টার্মে ডিফাইন করবো। m মানে মোলারিটি। তাহলে মোলারিটি যে কোনো সলিউশনের মোলারিটি যদি m হয় সেটার মানে কি, সেটার মানে হচ্ছে যে 1 লিটার সলিউশনে m মোল সলিউট রিজলভ করা আছে। তাহলে সেটা লিখি যে m মোল সলিউট is dissolved in 1 লিটার না লিখে আমি 1000 ml লিখলাম, 1000 ml সলিউশন না লিখলাম না, মানে তোমরা লিখে নাও সাইডে যে m মোল সলিউট ইজ ডিজলভড ইন 1000 ml সলিউশন। তাহলে আমরা নিয়েছি কত মোল, আমরা তো 1 মোল নিই সলিউট। তাহলে মোলারিটি m এর মানে হচ্ছে যে m মোলটা আছে 1000 ml এ। এবার আমরা কত ml নিয়েছি সেটা তো আমরা জানি না, আমরা জানি যে আমরা 1 মোল নিয়েছি। তাহলে m মোল যদি 1000 ml এ থাকে তাহলে 1 মোল কতটায় থাকবে 1000/m, এত ml এ থাকবে। সুতরাং এই 1000/mটাই হচ্ছে আমরা যে আননোন ভলিউম নিয়েছি সেটা। তাহলে আমরা কী করবো এখন এই যে ইকুয়েশান এইখানে আমরা রিপ্লেস করব। তাহলে আমরা একটা ফাইনাল ইকুয়েশান পেয়ে যাব, দিস ইকুয়াল টু 1000/m। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের
ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের অঙ্ক টঙ্ক করতে হবে এইসব ফর্মুলা ইউজ করে। সুতরাং এটাই হচ্ছে অরিজিনালি ল্যামডা এম, মানে মোলার কন্ডাক্টিভিটি আর কন্ডাক্টিভিটি এদেরকে কি বলবো, এদের সম্পর্ক প্রতিষ্ঠা করছে। আচ্ছা, এইখান থেকে আমাদের আরেকটা যেটা জানতে হবে, এটা মুছছি আমি, সেটা হচ্ছে ল্যামডা এমের ইউনিট। ল্যামডা এম ইউনিট কী দেখো, ইউনিট অফ ল্যামডা এম, ইউনিট অফ ল্যামডা এম। এই যে 1000/m, এটাকে আমি কার জায়গায় রিপ্লেস করলাম? এটাকে আমি রিপ্লেস করলাম কার জায়গায়? ভলিউমের জায়গায়। আর ভলিউম আমি কত নিয়েছিলাম? VmL, VmL। তাহলে আমি এটা বলতে পারি যে ইউনিট অফ 1000/m হচ্ছে কত? ml। ml মানে কি? সেন্টিমিটার কিউব। তাহলে পুরোটা কি দাঁড়াবে দেখো, এটা কি? এটা হচ্ছে সিমেন্স সেন্টিমিটার ইনভার্স বা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স কাপ পার ইউনিট, ইনটু হচ্ছে এই যে সেন্টিমিটার কিউব। তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো দেখো, পুরো ব্যাপারটা দাঁড়ালো সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার আর আমরা 1 মোল সলিউশন নিয়েছিলাম। তাহলে এই যে টোটাল যে কন্ডাক্টিভিটিটা বেরোলো, মোলার কন্ডাক্টিভিটি, এটা 1 মোল সলিউশনের জন্য, তাই জন্য এর সঙ্গে আমরা লিখবো মোল ইনভার্স। ঠিক আছে? তাহলে ল্যামডা এমের ইউনিট হয়ে গেল সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, অথবা ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। আমাদের নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এটাও হচ্ছে তোমার মোলার কন্ডাক্টেন্সের মতনই, শুধু ল্যামডা ইকিউ লেখা হয়। অনেক সময় ল্যামডা লিখে আর এখানে সাফিক্স কিছু লেখা হয় না। মোলার কন্ডাক্টিভিটির জন্য ল্যামডা এমটা ফিক্সড, কিন্তু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি অনেক বইতে এই ইকিউটা থাকে না, না থাকলে বুঝে নেবে যে ওটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। এবার দেখো, আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পড়েছি এর আগে, ইকুইভ্যালেন্ট ওয়েট সঙ্গে মোলার মাসের রিলেশন পড়েছি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আর কিছুই না, একদম হুবহু মোলার কন্ডাক্টিভিটির মতোই, শুধুমাত্র আমরা যে 1 মোল সলিউট ডিজলভ করছি ইলেকট্রোলাইট, সেটা 1 মোলের বদলে হয়ে যাবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? যেমন ধরো NaCl এর ক্ষেত্রে তো একই, সালফিউরিক অ্যাসিড যদি আমাদের ইলেকট্রোলাইট হয়, তাহলে 98 যদি ওর মোলার মাস হয়, তাহলে ওর ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 49। সেক্ষেত্রে 1 মোল যদি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড হয়, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এগুলো তোমরা জানো নিশ্চয়ই, আমি খালি ডেফিনিশনটা এখানে লিখবো। সেটা হচ্ছে ইট ইজ কন্ডাক্টেন্স অফ, একই রকম, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট of an electrolyte conductance of all the ions লিখতে হবে, all the ions produced by 1 gram equivalent of an electrolyte dissolved in VmL solution and is kept in a conductivity cell in which electrodes are 1 centimeter apart। ঠিক আছে? একদম হুবহু একই জিনিস, শুধু মোলারিটির জায়গায় নর্মালিটি, অর্থাৎ মোলের জায়গায় গ্রাম ইকুইভ্যালেন্ট। সুতরাং আমরা এর যে ইকুয়েশনটা যেটা আমরা পাবো, মানে কন্ডাক্টিভিটির সঙ্গে যে রিলেশনটা আমরা বের করবো, সেটা একদম আগেরটার মতোই, আমরা আর বের করছি না, আমরা খালি ফাইনাল ফর্মটা লিখছি। সো দিস ইকুয়াল টু 1000 বাই কী হয়ে যাবে? n হয়ে যাবে, নর্মালিটি হয়ে যাবে। ঠিক আছে? আর নর্মালিটি যদি হয়, আচ্ছা এইটাও আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ, আগেরটার মতোই খুবই গুরুত্বপূর্ণ এটার একটা রিলেশন। এখানে ইউনিট হয়ে যাবে, দেখো এটা হচ্ছে সিমেন্স, আর এইখানে কি হচ্ছে, এই পুরো জিনিসটা আগের মতোই আবারও সেন্টিমিটার স্কোয়ার, মানে সেন্টিমিটার কিউব, এটা সেন্টিমিটার কিউব, আর এখানে একটা সেন্টিমিটার ইনভার্স থাকে, সব মিলে সেন্টিমিটার স্কোয়ার। আগেরবার যেহেতু আমরা মোল ইনভার্স লিখেছিলাম, 1 মোল নিয়েছিলাম বলে, এখানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট নিয়েছি, তাই গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স ইন্টু গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তো এই হয়ে যাচ্ছে আমাদের ল্যামডা মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির ইউনিট। ঠিক আছে?
আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ল্যামডা ইকুইভ্যালেন্ট আর ল্যামডা এম এদের মধ্যে একটা রিলেশন বের করতে হবে। ঠিক আছে, যেহেতু মোলারিটি আর নর্মালিটির একটা রিলেশন থাকে আমরা জানি, মোলারিটি আর নর্মালিটি যে কোনো সলিউশনের রিলেশন আমরা বের করতে নিশ্চয়ই শিখেছি ছোটোবেলায়, আমি ক্লাস 11-এ। যদি মনে না থাকে আমি বলে দিচ্ছি, দেখো নর্মালিটি আর মোলারিটির রিলেশন কি? নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, নিশ্চয়ই ক্লাস 11-এ রেডক্স চ্যাপ্টারে পড়ে থাকবে। এবার দেখো আমরা ওইটা লিখে নিই একটু, যে ল্যামডা এম এর ফর্মুলা কী ছিল? কে ইন্টু 1000 বাই মোলারিটি। তাহলে আমরা যদি এটাকে দিয়ে এটা ভাগ করে দিই, তাহলে ল্যামডা এম বাই ল্যামডা ই কিউ কত হচ্ছে দেখো, কে কে কেটে গেল, তাহলে এই এনটা উপরে চলে যাবে না, এন বাই এম হয়ে যাবে, তাহলে নর্মালিটি বাই মোলারিটি হয়ে গেল। এখন নর্মালিটি বাই মোলারিটি মানে কি? এন ফ্যাক্টর, রাইট? এন ফ্যাক্টর। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? মোলার কন্ডাক্টিভিটি ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইন্টু এন ফ্যাক্টর। ভীষণ 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 গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কোয়েশ্চেন বলেছি, ফর্মুলা। এটা ব্যবহার করে আমাদের করতে হবে অঙ্ক। ঠিক আছে, আচ্ছা আমি এইগুলো একটু মুছে নিচ্ছি। এখন দেখো এন ফ্যাক্টরটা আমরা যে ইলেকট্রোলাইটগুলো এখানে ব্যবহার করব তারা জেনারেলি কী হবে? অ্যাসিড হবে, বেস হবে, অথবা সল্ট হবে। এবার অ্যাসিডের জন্য এন ফ্যাক্টর কী হয়? সবগুলো একবার করে রিভিশন হয়ে যাক। অ্যাসিডের জন্য এন ফ্যাক্টর হয় অ্যাসিডের নাম্বার অফ এইচ প্লাস আইনস, অর্থাৎ অ্যাসিডের বেসিসিটি, ক্ষারগ্রাহিতা, সেটাই হচ্ছে ওর এন ফ্যাক্টর। বেসগুলোর জন্য হয়, বেসগুলো মানে অ্যালকালিগুলো যতগুলো ওইচ মাইনাস তৈরি করতে পারে সেটাই হচ্ছে ওর এন ফ্যাক্টর। আর সল্টগুলোর ক্ষেত্রে এন ফ্যাক্টর কী হয়? টোটাল চার্জ অফ ক্যাটায়ন or টোটাল চার্জ অফ অ্যানায়ন, যে কোনো একটা আমাদের নিতে হয়। আমি এক্সাম্পল দেখাচ্ছি এক্ষুনি, তাহলেই বুঝতে পারবে। এছাড়া যদি কোনো সিঙ্গেল আয়নের জন্য যদি এন ফ্যাক্টর বের করতে হয়, তাহলে আয়নের চার্জটাই হচ্ছে ওর এন ফ্যাক্টর, চার্জ হচ্ছে ওর এন ফ্যাক্টর। ঠিক আছে, সাপোজ তোমাকে বলা হলো যে SO4 2- আয়নের এন ফ্যাক্টর কত, তাহলে এর এন ফ্যাক্টর কত? 2। ঠিক আছে, অ্যালুমিনিয়াম 3+ এর এন ফ্যাক্টর কত? 3। চার্জের যা ভ্যালু, যা মানে ম্যাগনিটিউড, সেটাই হচ্ছে ওর এন ফ্যাক্টর। এবার অ্যাসিড বেসের ক্ষেত্রে এন ফ্যাক্টর কী করে কীরকমভাবে করতে হয় দেখো। ধরো সালফিউরিক অ্যাসিড কটা H+ তৈরি করে? 2টো, তাহলে এর এন ফ্যাক্টর কত? 2। HCl কটা H+ তৈরি করে? 1টা, এন ফ্যাক্টর কত? 1, তাই না? ফসফরিক অ্যাসিড এন ফ্যাক্টর 3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, এইখানটা এসে আমাদের খুব গণ্ডগোল হয়ে যায়। ফসফরাস অ্যাসিডের 2 এবং হাইপোফসফরাস অ্যাসিডের হচ্ছে 1। 3 করে H থাকলে ওরা একটা H+ তৈরি করতে পারে, 2টো H+ তৈরি করতে পারে। ডিটেল তোমরা নিশ্চয়ই পড়েছো, যদি পড়ে না থাকো তাহলে এখনও আমাদের সিলেবাসে আছে, আমাদের পি ব্লকে গ্রুপ 15 এলিমেন্টস আছে, সেখানে আমরা এসব নিয়ে আলোচনা করবো আবার। তো এই হচ্ছে অ্যাসিডের মোটামুটি। আর বেসের ক্ষেত্রে যেমন ধরো NaOH কটা OH- তৈরি করতে পারে? 1টা, তাহলে এন ফ্যাক্টর 1। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2খানা তৈরি করতে পারে, এন ফ্যাক্টর 2। ঠিক আছে, মুচ্ছে এগুলো। সল্টদের ক্ষেত্রে কী করে বের করবো? সল্ট, সাপোজ সল্ট হচ্ছে তোমার MgSO4, ঠিক আছে, KCl। এবার দেখো একটা কে আর একটা সিএল, একটা সালফেট, একটা ম্যাগনেসিয়াম, এরকম একটা করে যদি থাকে তাহলে আমাদের একটু জানতে হবে। কি জানতে হবে? আমাদের জানতে হবে যে এখান থেকে একটা K+ আর একটা Cl- তৈরি হয়। টোটাল চার্জ অফ ক্যাটায়ন কত? 1, অথবা টোটাল চার্জ অফ অ্যানায়ন কত? 1। তাহলে KCl এর ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে 1। কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটে কি হয়? ম্যাগনেসিয়াম সালফেটে তো Mg2+ আর সালফেট 2-। তাহলে টোটাল চার্জ অফ ক্যাটায়ন কত? 2, অথবা টোটাল চার্জ অফ অ্যানায়ন কত? 2। তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 2। বোঝা গেল? কিন্তু সবথেকে সোজা হবে যদি আমাদের এমন একটা সল্ট দেয় যেখানে এই কোএফিসিয়েন্টগুলো আলাদা আলাদা। কোএফিসিয়েন্ট আলাদা হয়ে গেলেই আমাদের সুবিধে। কেন সুবিধে? এই দুটো সংখ্যাকে আমরা গুণ করে দেবো, 2 × 3। ঠিক আছে, এন ফ্যাক্টর হচ্ছে 2 × 3 মানে 6। কেন 2 × 3? কারণ হচ্ছে এখান থেকে দেখো 2খানা অ্যালুমিনিয়াম 3+ তৈরি হয়,
আর 3খানা সালফেট 2- তৈরি হয়। এবার ফর্মুলা কি দেখলাম, টোটাল চার্জ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ কত 3, এবার ক্যাটায়ন তো আছেই কটা 2, তাহলে 6 হয়ে গেল। টোটাল ক্যাটায়নের অ্যানায়নের সংখ্যা 3, তাদের চার্জ হচ্ছে 2 করে, 6 হয়ে গেল। সুতরাং এই 2 আর 3 গুণ করলেই হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটু মুশকিল, এই ক্ষেত্রে এদের এখানে কোএফিসিয়েন্ট কত 1 1, এখানে 1 1, এই ক্ষেত্রে মিললো, কিন্তু এই ক্ষেত্রে তুমি 1 লিখে দিই তাহলে ভুল হয়ে যাবে, তাই না? তাহলে যদি কোএফিসিয়েন্ট 1 1 থাকে তাহলে আমাকে ডিসোসিয়েশনটা জানতে হবে। আর যদি কোএফিসিয়েন্ট 1 1 না থাকে, আলাদা আলাদা থাকে, তাহলে খুবই সহজ, তাহলে জাস্ট গুণ করে দিলাম, তাহলে আমি এন ফ্যাক্টর পেয়ে গেলাম। এবার কেন পাও, মানে দরকারটা কী আছে এন ফ্যাক্টরে? আসলে দরকারটা এই জন্যই আছে যে আমাকে এইটা এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, অন্যটা বের করতে হবে। অন্যটা বের করতে হলেই আমাকে এন ফ্যাক্টর আমাকে কাজে লাগাতে হবে, রাইট? কিন্তু আজকে আর সময় নেই, আজকের ভিডিওটা এটুকুই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা এই সংক্রান্ত অনেক প্রবলেম সলভ করবো এবং তারপরে আমরা কোলরাস ল পড়বো, আর কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স অফ মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, এইগুলো পড়তে হবে। আজকে আমরা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স অফ কন্ডাক্টিভিটি বললাম, স্পেসিফিক কন্ডাক্টেন্স বললাম, কিন্তু এগুলো সমস্ত বাকি আছে, নেক্সট ক্লাসে হবে। আজকের ভিডিও এটুকুই থাকবে। যাওয়ার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে করে নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর দেখতে থাকো ভিডিওগুলো। আজকে এইটুকুই, টাটা।